সে তার ক্ষমতার মসনদ ছাড়তে চায় নাই শেষ পর্যন্ত। সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। বিশ্ববিদ্যালয় পুরো তরুণ মেধাবী এবং সারা দেশের একটা প্রতিবাদী তারুণ্যকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আসলে তুলে আনতে পেরেছি। 2024 সালের 19শে জুলাইতে শহীদ হওয়া শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। আপনারা সবাই জানেন গত 2024 সালের 19শে জুলাইতে সে পুলিশের গুলিতে শহীদ হন। পুলিশ খুব কাছ থেকে তাকে আসলে গুলি করে হত্যা করে এবং অনেকে আসলে দেখি এই জিনিসগুলোকে এখন বিভিন্ন দিকে টার্ন করানোর ট্রাই করে যে পুলিশ নাকি মারে নাই, এই জাতীয় অনেক পোস্ট আসলে দেখি। সেখানে দেখে এই বিষয়গুলো আসলে তখন অনেক হাসি আসে আমার কাছে। অনেকে আছে এগুলো অস্বীকার করতে চায়। আমি জানি না, মানে আপনারা এখানে যারা আছেন তারাও যদি কখনো অস্বীকার করেন, আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। আমি কিন্তু আসলে আপনারা যে কথা যে স্লোগানটা বলতেছেন না, এই স্লোগানটা আমি নিতে পারি না, কারণ আমার ভাই মারা যাওয়ার আগে এই সেম স্লোগানটা আমি দিছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি পরে যে আসলে এটা আমার নিজের ছোট ভাইয়ের রক্ত হবে এই জিনিস আমি কখনো চিন্তা করি নাই। আপনারা যে কথাটা বলতেছেন আমি চাই, ইনফ্যাক্ট আমরা সকল শহীদ পরিবার চাই এই কথাটা আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন। যে কোনো ক্ষমতা টাকা কোনো কিছুর কাছে যাতে আপনাদের এই জিনিসটা যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, শহীদদের রক্ত বৃথা যেতে দিব না, এই জিনিসটা যাতে আপনারা অক্ষরে অক্ষরে পালন করেন, এই জিনিসটা আমরা সকল শহীদ পরিবারেরা চাই। আমার ভাই যখন মারা যায় তখন তার কেবল 19 বছর বয়স ছিল এবং অতটুকু বয়সেই দেশের জন্য যে টানে সে বের হয়েছিল সেই একই টানে লাখো ছাত্র জনতা সবাই কিন্তু আন্দোলন করতে রাজপথে নেমে এসেছিল এবং ফলস্বরূপ গণহত্যাকারী, খুনি, স্বৈরাচারী, গুমকারী, অবৈধভাবে নির্বাচিত তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে কিন্তু এমনি দেশ ছাড়েনি, শেষ পর্যন্ত সে তার ক্ষমতার মসনদ ছাড়তে চায় নাই। শেষ পর্যন্ত সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। এটা আমার কাছে এখনো মনে হয় বিষয়। কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়া যে আছেন উনি বলে গিয়েছিলেন যে শহীদদের হত্যার বিচার হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। এই কথাটা আমরা আসলেও সকল শহীদ পরিবার আমরা আশা করব আপনারা আসলেও কেউ প্রত্যেকটা শহীদ, আমাদের এখন বর্তমানে গ্যাজেটে আছে 844 জন শহীদ, এই 844টা হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমি আশা করব আপনারা আসলেও কেউ ঘরে ফিরে যাবেন না। কারণ আমাদের যাতে দিন শেষে এই জিনিসটা মনে না হয় আমার ভাইটা শুধু শুধু মারা গেছে, এই কথাটা যাতে কখনো আমাদের বলা না লাগে। যদিও অনেক সময় এখনো কষ্টে এই কথাটা বলে ফেলি যে মনে হয় এমনি এমনি মারা গেল, চেঞ্জ তো কিছু হইলো না। একটু আগে বলে গেল না, চাঁদা কিন্তু ঠিকই হয়, চাঁদাবাজি ঠিকই হয়, শুধু পকেট চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এই চেঞ্জটা চাই নাই, আমরা চাইছিলাম পুরো দেশটা বদলায় যাবে, কিন্তু সেটা কিন্তু এখনো পসিবল হয় নাই। কিন্তু যতদিন বা যতক্ষণ পর্যন্ত পসিবল না হবে আমি আসলেও চাবো আপনারা সবাই আসলেও ঘরে ফিরে যাবেন না। কারণ আমরা সবাই যখন আন্দোলনে নামছিলাম রাজপথে কেউ কিন্তু জানতাম না এটার এন্ডিং যে 5 আগস্ট হবে, এটা আমরা কেউ জানতাম না। আমরা কিন্তু ওই প্রিপারেশন নিয়েই নামছিলাম, যতক্ষণ আমরা আমাদের দেশটাকে বদলাতে না পারবো ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, এরকম একটা ইন্টেনশন আমাদের ছিল। আমরা বলি না আমরা সবাই বাংলাদেশ পন্থী, আমরা কোনো রাজনৈতিক পন্থী না, আমরা সবার আগে নিজের দেশটার কথা চিন্তা করি। এখানে আপনাদেরকে একটা কথা বলি, বিচার নিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জনাব তাজুল ইসলামের কাজে কিন্তু সন্তুষ্ট মোটামুটি, উনি অনেক কিছু করছে, কিন্তু সেম ভাবে আমাদের কিন্তু অসন্তুষ্টির জায়গাটাও আছে। যেহেতু বিচারের কথা প্রসঙ্গে আসলাম আমি তাই বলছি। আপনারা হয়তো জানেন যে সকল শহীদ পরিবার কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা করেছে তা কিন্তু না, কোর্টে থানায়ও কিন্তু মামলা করেছে, সবাই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিচ করতে পারে নাই। এখানে যারা শহীদ হয়েছে সব না একেবারে মিডল ক্লাস লো ক্লাস থেকে শহীদ হয়েছে, ওরকম এলিট ক্লাস কেউ ছিল না যে সবকিছু জানে, সব জায়গায় তাদের কানেকশন আছে। তো অনেকে আছে কোর্টে এবং থানাতেও মামলা করছে। আপনাদের জানা আছে কিনা জানি না, বিভিন্ন কোর্টের যে মামলা হয়েছে সেই মামলা থেকে বিগত মাসগুলোতে 570 জন আসামি জামিন হয়েছে। এবং আমরা আসলে শহীদ পরিবার এই বিষয়গুলো নিয়ে হতাশ যে আপনাদের দিক থেকে এটা নিয়ে আমরা কোনো সাড়া পাই নাই। আমরা আশা করব আজকে যেহেতু আপনাদের সকলের সামনে এই ব্যাপারটা আমি বলেছি আপনারা এই জিনিসটা নিয়ে কনসার্ন হবেন এবং যে কোর্ট থেকে তাদের জামিন হয়েছে, যে জাজ তাদের জামিন দিয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন, এটা আমি আশা করি। যেহেতু আপনারা বলছেন যে বিচার হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না, এটা যাতে শুধু মুখের কথা দিয়ে সীমাবদ্ধ না থাকে, আমরা কাজেও দেখতে চাই। আমাদের সকল শহীদ পরিবারদের সাথে কিন্তু আপনাদের একটা ঘনিষ্ঠতা আছে, আপনারা অনেক সময় বাসায় আসেন, আমাদের বাবা মার সাথে দেখা করে যান, কথা বলে যান, এই জিনিসটা আমরা অনেক বেশি পছন্দ করি। আমরা এই জিনিসটা ভালো ফিল করি যে না আপনারা ভুলেননি আমাদের কথাটা। কারণ আমি মনে করি এই যে এনসিপি আছেন, তারপর যুব শক্তি বা আজকে যে নতুন দল আসবে,
এই টোটাল দল, আমি মনে করি এদের সবার বৈধতা হচ্ছে আমাদের শহীদ পরিবার এবং আহত যারা আছে তারা। আমি আপনাদের সামনে এখন একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। এনসিপির যারা এখন রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব একেবারে পর্যায়ে আছে, কনভেনর, মেম্বার সেক্রেটারি পদে, তারা একসময় সবাই আমাদের সাথে কাজ করেছে। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন থেকে শুরু করে আন্দোলন সংগ্রাম করেছি। ইভেন অনেকে এই আন্দোলন পর্যন্ত একসাথে ছিল। তো গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরে যখন অনেকে দেখতেছে এনসিপি ইজ মানে বিকামিং কিংস পার্টি, একটু সরকারের আনুকূল্যে আছে, তো কাজে এইখানে গেলে একটু ফায়দাটাতে ভালো পাওয়া যাবে, বিভিন্ন জায়গায় তদবির করা যাবে, পাওয়ার ব্যবহার করা যাবে, সেই কারণে কিছু লোকজন আমাদের থেকে একটু এনসিপিতে গিয়েছে। আবার কেউ কেউ গিয়ে আবার মাঝখান থেকে যখন ফায়দা পাচ্ছেন আবার এসেও পড়েছেন। কারণ দিন শেষে আমাদের দেশের রাজনীতিতে এটা বলতে হবে যে সুবিধাবাদের একটা খেলা, এটা ট্রেডিশনাল, অনেক দিন ধরে, এই 50 বছর ধরেই চলছে। সুতরাং রাতারাতি আমরা বলতে পারবো যে আমরা ওর বাইরে চলে গেছি, এটা বলা খুব মুশকিল হবে। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের এই পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে আমরা অনেকে আসলে এটা রিয়েলাইজ করেছিলাম যে বাংলাদেশে একটা নিউ জেনারেশনের পলিটিক্যাল পার্টি দরকার। এবং যেহেতু এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দল, এদেশের ইতিহাস ঐতিহ্যে যাদের একটা অবদান ছিল, এটা অস্বীকার করা হয় নাই, ছিল, বাট 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তরুণরা কিন্তু সেই দলকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং গত এক বছরে বাংলাদেশের কোনো রাজনৈতিক ক্রাইসিস এরকম হয়নি, এরকম একটা পাওয়ার পার্টি, এরকম একটা দল আর উঠে দাঁড়াতে পারেনি। তো সেখানে আওয়ামী লীগের আর কোনো নামগন্ধ এভাবে দেখা যাচ্ছে না। তো একটা তো পার্টি বিএনপি আছে, একটা বড় পার্টি, জামায়াত আছে, জামাত এগুলা ইসলামিক যদিও দল, কিন্তু এই টাইপের দল তো বাংলাদেশের গত 50 বছরে সরকার গঠন করে নাই, মেইন স্ট্রিম পার্টিও হয় নাই। সেই যাতে একটা মেইন স্ট্রিম পার্টি হওয়া দরকার, একটা লিবারেল ফিলোসফি। সেই জায়গাতে আমরা মনে করছি এখানে বিশ্ববিদ্যালয় পুরো তরুণ, মেধাবী এবং সারা দেশের একটা প্রতিবাদী তারুণ্যকে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আসলে তুলে আনতে পেরেছি। তো এদেরকে কেন্দ্র করে একটা দল গঠন, সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের জন্ম ওখান থেকে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনে, এনসিপি ওই 18 কোটা সংস্কার আন্দোলন কিংবা 24-এর অভ্যুত্থান, সেই জায়গা থেকে আমরা ফিল করেছিলাম যে একটা পার্টি হলে ভালো একটা পার্টি হতে পারে। সেই জায়গা থেকে আলাপ আলোচনা চলছিল অনেকখানি। তো মাঝখানে আলাপ আলোচনা কোনো কারণে আগায় নাই, একটা বলা চলে স্থির অবস্থা আছে, আবার কখনো আইস ব্রেকিং হলে আবার আগাতেও পারে। তো এটা সময় পরিবেশ পরিস্থিতিতে ডিপেন্ড করবে। তাই আর জোটের বিষয়টা ছিল না, সেখানে এক পার্টি হওয়া নিয়ে আলোচনা হচ্ছে, যে গণ অধিকার পরিষদ, এনসিপি দুটোই তরুণ নির্ভর লিডারশিপ একীভূত হওয়া, হ্যাঁ একীভূত একটা পার্টি হওয়া, এইটা নিয়ে একটা আলোচনা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আপনার জোটের পরিকল্পনাটা কি আপনার দলের? জোটের একেবারেই সমাগত বলা যায়, রাইট। এখন আসলে আমাদের মতো লিডারশিপের জায়গা থেকে আমরা অনেক কিছু চিন্তা করি যে বাংলাদেশে অনেক ছোট দল বড় দলের সাথে জোট করে হারিয়ে যায়, তাদের লিডারশিপ হারিয়ে যায়, কিংবা তারা জনগণের কাছে আসলে ওইভাবে আপিলটি অনেক ক্ষেত্রে ধরে রাখতে পারে না। আবার অপোজিশনে থেকে অনেকে রাজনীতি করেও কিন্তু মানুষের কাছে লিডারশিপ কিংবা আপিলটা থাকে। সেই জায়গা থেকে আমরা বিএনপি, জামাত সহ একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম। বলতে গেলে এখনকার যে সমস্ত দল আছে, জাতীয় পার্টির, এনসিপির তো জন্ম হয়নি, তারা ব্যতীত সবাই সেই সময় কিন্তু বিএনপির সাথে আমাদের একটা আলাপ আলোচনা ছিল যে হাসিনার পতন হলে আমরা রাষ্ট্র মেরামতে যে বিভিন্ন দল আলাপ আলোচনা করে যে 31 দফা একটা কর্মসূচি দিয়েছিলাম, এটার ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়ে তুলব, তার জন্য একটা জাতীয় সরকার হবে, এটা বিএনপির একটা ঘোষণা ছিল। এবং আমরা যারা আন্দোলন করেছিলাম তারাও এটাতে একমত হয়েছিলাম, কনভিন্স হয়েছিলাম। তার ফলেই কিন্তু শেখ হাসিনার আমলে আমরা সরকার ও শাসন ব্যবস্থা বদলের এক দফাতে আমরা একমত হয়ে আন্দোলন করেছিলাম। গণ অভ্যুত্থানের পরে তো রাজনৈতিক সমীকরণ কিংবা রাজনৈতিক ইকুয়েশন তো চেঞ্জ হয়েছে। এখানে যেমন ধরেন জামাত আউট অফ বক্স ছিল এই গণ অভ্যুত্থানের পূর্বে, এখন তারা বক্স না, এখন তারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, এরকম একটা রাজনৈতিক জায়গা আছে। পাশাপাশি বিএনপি তো আছেই, একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা একটা শক্তিশালী দল। এখন আমাদের অনেকের সাথে আলাপ আলোচনা চলছে পরিষ্কার অর্থে যে আমরা যদি মনে করি যে আগামীতে সরকার গঠন হলে সেখানে আমরা যদি সেই সরকারের পার্ট হই, সেখানে আমাদের একটা রোল থাকবে, বা আমরা যেটা ধারণ করি, চিন্তা করি, সেটা একটা প্রতিফলন ঘটাতে পারবো, দেন আমরা ওই ধরনের একটা বড় পার্টি যে সম্ভাব্য সরকার পার্টি তার সাথে জোট করতে পারি। আর আমরা মনে করতে পারি যে না, আমাদের একেবারে নামে মাত্র একটা পার্টিসিপেশন থাকবে, টোকেন, সেখানে আমরা তাহলে অপোজিশন রাজনীতি করতে পারি। সেই জায়গাতে এখনও চূড়ান্ত সিদ্ধান্তটা নেই, আলাপ আলোচনা চলছে। আর আমাদের এখন পর্যন্ত আমরা চাই যে পার্টি হিসেবে একটু দাঁড় করাতে। সেক্ষেত্রে ধরেন একটা 300 আসনের প্রার্থী দিলাম, দাঁড়াইলো, ভোট পাইলো, অনেক জায়গায় জিতলো না, ওইটা নো ম্যাটার, সে তো একটা গ্রাউন্ড তৈরি করতেছে। সো এই ক্ষেত্রে এই আলাপ আলোচনা চলছে, কিন্তু এখনই ফাইনাল সিদ্ধান্তটা হয়নি আমাদের। প্রকৃতিতে নির্বাচন কমিশন যে একটা নতুন সিদ্ধান্ত এবং সেটা সরকারও সম্মত, যেটা জানিয়েছে যে জোট করলো প্রার্থীরা তার মার্কায়, মানে নিবন্ধিত দলগুলো তার মার্কায় নির্বাচন করবে। আমার এটা একটা ভালো সিদ্ধান্ত এবং এটা হওয়া উচিত।
অনেকগুলো রাজনৈতিক দল আছে, প্রায় বাংলাদেশে 55টা নিবন্ধিত দল আছে। এই জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার 55টার মধ্যে সম্ভবত 33টি আপনার না 25টা দল স্বাক্ষর নিবন্ধিত করেছে দল প্রথম দিনেই, হ্যাঁ। স্বাক্ষর করেছে, হ্যাঁ, আর 19টি আর কি বাইরে থাকতেছে। তাহলে আপনার সংখ্যাটা পরিসংখ্যাটা কি হচ্ছে, 19টি রাজনৈতিক দল বাইরে থাকতেছে। কিন্তু 19টি রাজনৈতিক দলের মধ্যে যদি দেখা যায় যে আওয়ামী লীগ ব্যতীত বাকি ওই অনেক দল একেবারে নাম সর্বস্ব ছিল, কার্যকারিতা ছিল না, নেতারা মারা গিয়েছেন, তার ফ্যামিলির কেউ দল টাইনে নিয়েছে, ওটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো। সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রিকে এইখানে দুর্নীতিমুক্ত করার জন্য, গুড গভর্নেন্স নিশ্চিত করার জন্য এখানে আমাদের যেমন বেতন সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিতে হবে, একই সাথে এখানে সিঙ্গাপুরে লিকুয়ান ইউজ যেটা করছিল যে এখানে রাজনীতিবিদদেরকেও বেতন দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, নির্বাচন এই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী খরচ দিব, রাষ্ট্র দেবে, কারণ রাষ্ট্রের জন্য তো তারা রাজনীতি করে। কিন্তু এইভাবে যদি আপনার এতগুলো রাজনৈতিক দল থাকে, নাম সর্বস্ব দল, তাহলে আপনার কাকে বিবেচনা করবে? সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আনা উচিত যে এই ক্রাইটেরিয়ায় রাজনৈতিক দলগুলো নিবন্ধন পাবে। সো এই যে এখন হ্যাঁ জোট করলে আপনি, ঠিক আছে, জোট এটা হতে পারে যে আমি জোট করতেছি, আপনি এখানে প্রার্থী দেবেন না, এটাও তো একটা প্র্যাকটিস হতে পারে। আমার এটা গুড প্র্যাকটিস, এটা ভালো শুরু হচ্ছে। এর মধ্যে দিয়ে নির্বাচন কমিশন অন্তত একটা বিধান করতে পারবে যে যে সমস্ত দল নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, ফর এক্সাম্পল ধরেন অ্যাটলিস্ট ভোটের 1% ভোট পাইবে না, তার নিবন্ধন বাতিল, দরকার নেই। যে 1% ভোট ক্যারি করতে পারে না, তার নিবন্ধন দরকার নেই। তো সেটা এটা কিন্তু ভালো প্র্যাকটিস। এবং ওই যে বলছি রাজনীতিবিদদেরকে বেতন দিতে হবে। রাজনীতিবিদরা নির্বাচনের সময় যেই টাকা খরচ করে, তার যদি আপনি পয়সা না দেন, তাহলে তো সে এমপি হওয়ার পরে দুর্নীতি করাপশন করবি। সেই ক্ষেত্রে এই প্র্যাকটিসটাকে আমরা ওয়েলকাম করি। আর আপনি আওয়ামী লীগের অ্যাবসেন্সে জোটের মাঠে আমি মনে করি ধরেন বিএনপির মতো দলের হয়তো জোট করাটা তার জন্য একদিকে ভোটের জায়গা থেকে হয়তো খুবই প্রয়োজন না। আবার যদি সে ভবিষ্যতের কথা চিন্তা করে যে 5 ইয়ার্স গভর্নমেন্ট রান করতে, তাহলে তার জোটের বিকল্প নাই। কারণ সে যদি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়, আমার ব্যক্তিগত অভিমত ইনক্লুডিং জামাত, অল পার্টি, যেটা তার আগের ঘোষণা ছিল যে জাতীয় সরকার, সবার সাথে শেষ পর্যন্ত নির্বাচন ভিন্ন করলে একটা সমঝোতা থাকা উচিত যে 5 বছর আমরা সবাই মিলে সরকার চালাবো। আদারওয়াইজ এই গণঅভ্যুত্থানের পর এরকম একটা পরিস্থিতিতে গভর্নমেন্টকে স্টেবল করতে পারবেন। এবং সবচেয়ে বড় আমাদের সমস্যা হচ্ছে আমাদের প্রতিবেশী, কারণ আমরা ভালো প্রতিবেশী পাইনি। আমাদের দুর্ভাগ্য, ব্যাড লাগ যে সবসময় তারা ডিস্টার্ব করতে থাকে এবং ভবিষ্যতেও করবে। সেক্ষেত্রে বিএনপির জোট ছাড়াও বিরোধী যারা প্রতিবেশী মানে আপনার বাড়ির পাশের প্রতিবেশী না, আমাদের না, দেশের অবশ্যই প্রতিবেশী আমাদের ভারত। দেশের প্রতিবেশী, আমাদের ভারতের কথা প্রতিবেশী বলছেন। ভারতের কথা বলছি। একেবারে দেশ স্বাধীনের পর থেকেই তারা এখানে একটা সমস্যা ক্রিয়েট করে রাখতেছে তাদের পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে। তো সেই জায়গা থেকে বিএনপির জোটের প্র্যাকটিসটা কিছু কিছু জায়গায় ধরেন যে সমস্ত মানুষ ইনফ্লুয়েন্সিয়াল কিংবা গুরুত্বপূর্ণ আছে তাদেরকে পার্লামেন্টে আনার ক্ষেত্রে বিএনপি যদি সরকার গঠনের চিন্তা করে, তাদেরকে মাথায় রাখতে হবে, একটা সহযোগিতা করার, কিংবা জামাতে যদি সরকার গঠন করে তাদেরকে এটা মাথায় রাখতে হবে। তবে এখানে যেহেতু প্রধান মানে ওই ফিল্ড অ্যাক্টিভিটিসের জায়গা থেকে দুটো দলের, বিএনপি এবং জামাত একসময় একসাথে ছিল, এখন তারা ভিন্ন জায়গায় রাজনীতি করতেছে, মানে আলাদা আলাদা মানে লাইনে বলতে গেলে কার্যত। সেই ক্ষেত্রে জোট যারা সরকার গঠন করতে চায় তাদের জন্য প্রয়োজন, খুবই প্রয়োজন। এমনি মানে আমরা যদি দেখি যে অন্য সময় যেভাবে নির্বাচনটা হতো ওই রকমের প্রেক্ষাপটটা তো এখন নাই। কিন্তু তারপর আবার আরো একটা বিষয় আছে, এখানে আগামী নির্বাচন আপনি দেখতেছেন ধরেন অন্যান্য প্রতিদ্বন্দ্বিতার অ্যাবসেন্স এরকম হইতে পারে, সবাই মনে করতে আমরা তো এমনি এমপি হয়ে যাব, ওই ইউনো সাহেব, এসপি সাহেব কিংবা ডিসি সাহেব অনেকে মনে করবে সে তো এমনি এমপি হয়ে যাবে, তারা সরকার গঠন করে। কাজে আমার একটা খাতির বাড়ানোর জন্য তার জন্য তাড়াতাড়ি বাক্সটা ভরে দাও। তো 18 সালে আওয়ামী লীগের আমলে যেটা করেছিল, আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলেছিল। এইবার হতে পারে যে দুপুরের মধ্যে ব্যালট বাক্স অনেক জায়গায় বুকড হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা রাজনীতিতে এই নির্বাচন অংশগ্রহণকারী দলসমূহ, তাদেরকে এই বিষয়টা খুব নজর দিতে হবে যেন নির্বাচনটা তারা প্রশ্নবিহীন একটা নির্বাচন করতে পারে। কারণ নির্বাচনটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ না, আগামীর গণতন্ত্রকে সুসংহত করার জন্য যারা সরকার গঠন করবে, সরকার পরিচালনা করবে, তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ তারা যদি বিতর্কিত একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা ইলেক্টেড হয়, তখন কিন্তু বিদেশি নানা ধরনের ব্যারিয়ার তাদেরকে ফেস করতে হবে। আগের দুই বক্তা ওই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদের নির্বাচনের শিবিরের যে উত্থান, এই উত্থানের পর জামাত চাঙ্গা সেই বিষয়ে বলছিলেন। আপনি যেহেতু ডাকসুতে ভিপি নির্বাচিত ছিলেন, কি বলবেন? এটা যদি মানে আগের রেজিমে এরকমের 4টা বিশ্ববিদ্যালয়ে যদি অপোজিশন ছাত্র সংগঠনগুলো উইন করতো, তাহলে আমি এটাকে খুব গুরুত্ব দিতাম, একটা বড় ধরনের এটা নিয়ে বিশ্লেষণ থাকতো। এখনকার প্রেক্ষাপটে আমি এটাকে খুব বেশি গুরুত্ব সহকারে দেখি না। কারণ এই তরুণরাই আমরা আন্দোলন করেছি 2024-এর গণঅভ্যুত্থান। আবার এই তরুণরাই কিন্তু গত এই 10-15 বছর ভোট নিয়ে, মানবাধিকার, গণতন্ত্র নিয়ে খুব বেশি মাথা ব্যথা ছিল না। তারা কিন্তু নিজেদের কেরিয়ার ওরিয়েন্টেড চাকরি, বিসিএস, বাইরে যাওয়া, এগুলো নিয়েই মাথায় ছিল। সো এখন এখানে বিশ্ববিদ্যালয়ের এই গণঅভ্যুত্থানের পরে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা,
ইসলামী ছাত্র শিবির স্বাভাবিকভাবেই তাদের একটা সুসংগঠিত সংগঠন পরিকল্পনা থাকে, তাদের মাদার সংগঠন ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ফান্ডিং টান্ডিং থাকে। তো এই গণ অভ্যুত্থানের পরে তারা যেভাবে শিক্ষার্থীদেরকে আর্থিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাপোর্ট করতে পেরেছে, এটা অন্যান্য ছাত্র সংগঠন পারে না। প্রকৃত অর্থে ছাত্র সংগঠন এটা কাজও না। আপনি একটা হসপিটালে চিকিৎসা করাবেন, আপনাকে 50% ডিসকাউন্ট দিবে, কিংবা আপনাকে অমুক ব্যাংকের স্কলারশিপে আপনাকে সুপারিশ করে দেবে, এইগুলো ছাত্র সংগঠনের কাজ না। এই ওয়েলফেয়ার এটা ওই আপনার কি বলবেন সামাজিক উন্নয়ন সংস্থার মতো কার্যক্রম কিছুটা করেছে। এটা শিবিরের একটা প্যাটার্ন আছে, যার ফলে তারা এখানে জয়লাভ করতে পেরেছে। কিন্তু একটা ইকুয়েশন যদি দেখেন, যেমন জাতীয় রাজনীতিতে যেমন সেটা আমার গ্রামে আমি কিছুদিন আগে সমাবেশ করে আসলাম, আমার দুটো ইউনিয়ন পাশাপাশি, একটার নাম চরবিশ্বাস, একটার নাম চরকাজল, প্রায় আপনার 50,000 ভোট। সেই চরবিশ্বাস চরকাজল 50,000 ভোটের একজনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, একজনও জাহাঙ্গীরনগরে পড়ে না। তাহলে ওইখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র রাজনীতির কিংবা কে জিতলো না জিতলো ঢাকা বিশ্ববিদ্যালয় এটা খুব বেশি প্রভাব ওই লোকাল ভোটে কিন্তু প্রভাব বিস্তার করতেছে না। সেই দিক থেকে আমি মনে করি না যে এটা খুব বড় ধরনের কোনো জাতীয় রাজনীতি একটা প্রভাব রাখবে, তবে কিছুটা হলেও প্রভাব রাখবে। আবার মানুষকে ওই যে বলছেন যে জামাত এখন খুব চাঙ্গা, তাদের মনোবল বৃদ্ধি করতেছে। এই পাবলিক ওই পলিটিক্সে শেষ পর্যন্ত পারসেপশন একটা ম্যাটার করে, তো ওই দিক থেকে অ্যাডভান্টেজ দিবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে শরিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলনে ছিল, রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন, সে সময় কিন্তু আপনার বলেছিলেন যে রেইনবো নেশনের কথা বলা হয়েছিল। আপনার জোট যেগুলো আছে তাদেরকে নিয়ে, জোটের শরিকদেরকে নিয়ে যদি রাষ্ট্র ক্ষমতায় যাবার সুযোগ পান, সেবার সুযোগ পান, তাহলে তাদের সকলকে নিয়ে জাতীয় সরকার করবেন। তাহলে এটা আজকে নতুন কিছু না। এ কারণে জোট করার বিষয়টা, জোট নিয়ে নির্বাচন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা নৈতিক দায়িত্ব আছে। খুব সহজ কথা এটা, এখানে মানে নতুন কোনো কিছু আমি দেখি না। না, যদি পরিকল্পনায় আপনাদের জাতীয় সরকারের বিষয়টি এই থেকে থাকে, সেই ক্ষেত্রে জামাতকে আপনারা প্রতিপক্ষ ভাবছেন কেন? না, জামাতকে প্রতিপক্ষ ভাবার বিষয় না। জামাত একসময় বিএনপির জোটে ছিলেন, আপনার জুলাই আগস্ট আন্দোলন যখন হয় তারও বেশ কিছুদিন আগে, অব্যবহিত বেশ কয়েক বছর আগে বলতে পারেন, জামাতের মতো ছিল। বিএনপির মতো রাজনীতি করেছে। যেমন আপনার 23শে অক্টোবর আমাদের 2022 সাল বা 23 সাল, মানে মনেও করতে পারি না এখন, আমাদের সমাবেশ হয়েছিল পল্টন অফিসের সামনে। জামাত 28 অক্টোবর বা 23 অক্টোবর, মানে মনে করতে পারছি না, নভেম্বরে অক্টোবর 28 অক্টোবর তো 2022। আর জামাত ইসলাম করেছিল আপনার ওই যে মতিঝিলের দিকে, আপনার কি বলে শাপলা চত্বরের দিকে, সেদিকে তাদেরটা করেছিল, তারা আলাদাভাবে করেছিলেন ওনারা। ওনাদের রাজনীতির বিষয়টা আমি খুব একটা বুঝি না। কারণটা কি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ জামাত ইসলামের রাজনীতি কখনো নিষিদ্ধ করেনি। অনেকের মধ্যে ভুল ধারণা আছে বাংলাদেশের নাগরিকদের যে জামাতের নিবন্ধন বোধহয় আওয়ামী লীগ বাতিল করেছে। না, আওয়ামী লীগ জামাতের নিবন্ধন বাতিল করেনি। ওরা সুপ্রিম কোর্টে একটা রিট আবেদন হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তাও শেষ দিকে যখন জামাত ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেছে, তখন এসে সুপ্রিম কোর্ট থেকে জামাতের নিবন্ধনটা বাতিল হয়েছিল। আর এই যে রেফারেন্সটা দিলাম কেন, বিএনপির সেই মিছিল কিভাবে পণ্ড করা হয়েছিল, লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল, মিছিলটা পণ্ড করতে, সমাবেশটা পণ্ড করতে কি পরিমাণ গ্রেনেড, সাউন্ড গ্রেনেড থেকে আরম্ভ করে, বোমা থেকে আরম্ভ করে, টিয়ার সেল থেকে আরম্ভ করে, লাঠিচার্জ, রঙিন পানি, গরম পানি, আপনার কি করেছে, অ্যাট্রোসিটিটা কি, এটা এদেশের জনগণ দেখেছে। জামাত কিন্তু নির্বিঘ্নে ওনাদের সমাবেশটা করে গেছেন। তাহলে জামাতের ডিউবিয়াস ক্যারেক্টার সবসময় ছিল। আমি জানি না সেই কারণে বিএনপির সঙ্গে, আমি তো বিএনপির সেই হায়ারার্কিতে আমার টিআরে আমি অনেক নিচে, সো এত কিছু ভেতরগত আমার জানার বিষয় না। নূর ভাইরা